সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমি পার্থসারথী হালদার, সহকারী প্রধান শিক্ষক, বাকাই নিরঞ্জন মাধ্যমিক বিদ্যালয়। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব নবম ও দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান বই থেকে ষষ্ঠ অধ্যায়ের মোলের ধারণা ও রাসায়নিক গণনা, এই অধ্যায় থেকে মোল এই বিষয়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা একটা মজার বিষয় নিয়ে আলোচনা করব, আর সেটা হচ্ছে মোল। তোমরা যারা নবম ও দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রয়েছে, তোমরা তোমাদের রসায়ন বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায়ে চলে যাও। মোলের ধারণা ও রাসায়নিক গণনা এই অধ্যায় থেকে আমরা প্রথম যে চ্যাপ্টার রয়েছে মোল, এইটা নিয়ে আজকে আমরা বিস্তর ধারণা অর্জন করব। আসলে এই অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই টপিকটি হচ্ছে মোল। এই মোল সম্পর্কে আমরা যদি জানতে চাই, তাহলে আমাদের প্রথমে জানতে হবে যে মোল কি। মোল হচ্ছে রাসায়নিক পদার্থের পরিমাপের একক। তোমরা নিশ্চয়ই এই বিষয়টি সম্পর্কে স্পষ্টভাবে যে একটা ধারণা তোমরা নেবে, যে আমরা আমাদের এই অধ্যায়ে শিখব যে মোলের ধারণা এবং রাসায়নিক গণনা। তার মানেটা হচ্ছে যে মোল সম্পর্কে আমাদের সুস্পষ্ট একটা ধারণা থাকতে হবে। আমরা যে কোনো কিছুই যখন পরিমাপ করি তখন কিন্তু তার একটা একক দরকার হয়। তেমনিভাবে রাসায়নিক পদার্থ যখন আমরা গণনা করব তখনও তার একটা একক দরকার হবে। আমরা যেমন একটু জেনে আসি, যেমন ধরো আমরা যদি বাজারে গিয়ে ডিম কিনি, তখন এক হালি ডিম মানে হচ্ছে 4টি ডিম। 4টি ডিম। তদ্রূপভাবে আমরা যদি 1 ডজন কমলা কিনি, তখন কিন্তু আমাদের 12টি কমলা দেয়। আমরা যদি 1 শতক আপেল কিনি, তখন কিন্তু আমাদের 100টি আপেল দেয়। তাহলে আমরা যদি 1 মোল পরিমাণে কোনো কিছু নেই, তখন কতটি হবে আমরা সেটা একটু জেনে আসি। 1 মোল পদার্থ, তাহলে এখানে কতটি হবে? অবশ্যই আমাদের এটা একটা জানার বিষয় রয়েছে। এখানে তোমরা কেউ কি অনুমান করতে পারো যে কতটি হবে? হ্যাঁ, এটা হচ্ছে 6.023 ইন্টু 10⁻23 এতটি পদার্থ। তাহলে এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা তোমরা একটু ভালোভাবে খেয়াল করো, যে 6.023 গুণ 10 এর পাওয়ার হচ্ছে বা শক্তি হচ্ছে বা ঘাত হচ্ছে 23। এটা এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা হচ্ছে 1 মোল সংখ্যা, অর্থাৎ আমাদের এই রাসায়নিক পদার্থের পরিমাপের যে একক, সেই এককটার এই যে সংখ্যা প্রকাশ হচ্ছে 6.023 আর সেটাকে আমরা সংক্ষেপে বলে থাকি কি? মোল বা 1 মোল। এই পরিমাণ সংখ্যাকে আমরা সাধারণত বলে থাকবো 1 মোল। এখন এইটা, এই পদার্থ, এটা যদি হয় পরমাণু, তাহলে এতটি হবে পরমাণু। যদি 1 মোল পরিমাণের হয় অণু, তাহলে তার মানে হবে এতটি হবে অণু। খুব মজার বিষয়, যদি 1 মোল পরিমাণে হয় আয়ন, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো সংখ্যায় এতটি, অর্থাৎ 6.022 এতটি হবে কি? আয়ন। তাহলে মজার বিষয়টা আমরা কিন্তু খুব সহজেই বুঝতে পারলাম। বিষয়টা অত্যন্ত সহজ, সিম্পল। বাট আমাদের একটা বিষয়ে স্পষ্ট ধারণা থাকতে হবে, যে আমরা যদি এই রাসায়নিক যত পদার্থ রয়েছে সেই পদার্থগুলোকে যদি আমরা এর
পরিমাপ করতে চাই বা গণনা করতে চাই, যদি প্রকাশ করতে চাই সংখ্যায়, তাহলে কিন্তু আমাদের এই মোল সম্পর্কে সুস্পষ্ট ধারণা না থাকলে চলবে না। তাহলে এই যে সংখ্যাটি, এই সংখ্যাটি কিভাবে আসলো এবং কে এটা আনলেন? আমরা একজন ইতালি পদার্থবিদ, তার নাম হচ্ছে অ্যাভোগাড্রো, তোমরা নিশ্চয়ই তার নাম শুনেছ। তিনি এই সংখ্যাটি প্রমাণ করেছেন বা আবিষ্কার করেছেন যে নির্দিষ্ট তাপ এবং নির্দিষ্ট তাপমাত্রা এবং চাপে সকল গ্যাসীয় পদার্থের আয়তন সমান থাকে, যেহেতু সেটা আসলে বাড়বেও না কমবেও না। সেই কারণের জন্যই এই যে তিনি এবং এটা দেখেছেন যে নির্দিষ্ট পরিমাণ তাপ এবং চাপে এই যে সংখ্যাটা, এটাও কিন্তু প্রমাণ করেছেন যেটা ফিক্সড। সেই কারণের জন্য এই সংখ্যাটাকে তার নাম অনুসারে অ্যাভোগাড্রো সংখ্যা নাম দেওয়া হয়েছে। তাহলে এই যে সংখ্যাটা অ্যাভোগাড্রোর সংখ্যা নামে পরিচিত, এই সংখ্যাটা কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সংখ্যা। তাহলে আমরা এই সংখ্যাটা অবশ্যই মনে রাখব এবং এখান থেকে আমরা কিন্তু যে বিষয়টা পেলাম সেটা হচ্ছে মোল সম্পর্কে একটা ধারণা পেলাম এবং এই মোলের ক্ষেত্রে যে সংখ্যাটা একটা গুরুত্বপূর্ণ সেই বিষয়টা সম্পর্কে আমরা একটা ধারণা পেলাম। তাহলে এবার আমরা মোলের একটা সংজ্ঞা দিয়ে নেই। মোলের সংজ্ঞাটা আমরা কিভাবে লিখতে পারি? মোল কোনো পদার্থের যে পরিমাণের মধ্যে যে পরিমাণের মধ্যে 6.023 ইন্টু 10⁻23 সংখ্যক পরমাণু, অণু অথবা আয়ন থাকে পদার্থের ওই পরিমাণকে মোল বলে। আমরা এতক্ষণ ধরে এই আলোচনাটাই করেছিলাম যে কোনো পদার্থের যে পরিমাণের মধ্যে 6.02 × 10⁻23 সংখ্যক পরমাণু, অণু, আয়ন থাকে, পদার্থের ওই পরিমাণকে মোল বলা হয়। আমরা যদি একটু উদাহরণ দেই তাহলে সহজে আমরা এটা বুঝতে পারবো। আমরা মনে করি যে 12 গ্রাম কার্বন, এর মধ্যে কি রয়েছে? 6.023 ইন্টু 10⁻23 টি কার্বন আছে। এটা তো আমরা নিশ্চিত করে বলতে পারি যে এই 12 গ্রাম কার্বনের মধ্যে এই 6.023 ইন্টু 10⁻23 এই পরিমাণের কার্বন রয়েছে। অথবা আমরা মনে করতে পারি যে 18 গ্রাম H2O পানি, এর মধ্যে 6.023 ইন্টু 10⁻23 টি H2O আছে। আমরা এটা বলতে পারি। তাহলে এখানে আমরা একটা মজার বিষয় পেলাম, সেটা হচ্ছে গ্রাম। এই গ্রাম শব্দটা এর সাথে যেহেতু আমরা যুক্ত করে দিয়েছি, এখান থেকে আমরা এই মোলের পাশাপাশি আমরা এই উদাহরণ দুইটার মাধ্যমে আরেকটা বিষয় স্পষ্ট হয়ে গেলাম যে শুধু মোল না, এটাকে আমরা এক মোল, অর্থাৎ এই যে আমরা প্রথমে যেটা বলেছিলাম যে মোল কি, মোল হচ্ছে কোনো রাসায়নিক পদার্থের পরিমাপের একক। তাহলে একক মানে আমরা এক থেকে শুরু করব, তার মানে মোল না বলে এখন যদি আমরা বলি যে এক মোল, এক মোল বলতে কি বোঝা যায়, তাহলে কিন্তু আমরা এই সংজ্ঞাটাকে একটু মডিফাই করে ঠিক এভাবে বলতে পারি যে কোনো রাসায়নিক পদার্থের পরমাণুর ক্ষেত্রে
আমরা বলতে পারি পারমাণবিক এবং অণুর ক্ষেত্রে বলতে পারি আণবিক ভর। এটাকে যখন গ্রামে প্রকাশ করা হয়, হ্যাঁ, যখন গ্রামে প্রকাশ করা হয় তখন তাকে বলা হয় কি 1 মোল। তাহলে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে এই সংখ্যক কার্বন তার মানেই হচ্ছে 12 গ্রাম কার্বন। তার মানে 12 গ্রাম কার্বন মানেই হচ্ছে আমরা বলতে পারি যে 1 মোল কার্বন। তাহলে এই বিষয়টা কি আমাদের কাছে ক্লিয়ার? অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে শুধুমাত্র মোলের যখন সংজ্ঞা দেব তখন হচ্ছে যে 12 গ্রাম কার্বনের মধ্যে 6.0 × 10⁻23টি কার্বন রয়েছে। আবার আমরা এখানে দেখেছি যে 18 গ্রাম পানি, এর মধ্যে কতটি রয়েছে? এর মধ্যে রয়েছে 6.0 × 10⁻23টি পানি রয়েছে। তার মানে এখানে গিয়ে এই সংখ্যাটা এটা কিন্তু সমান, অ্যাভোগাড্রো সংখ্যায় যেটা সমান সেখানে কিন্তু এইখানে এই কার্বন একটা পরমাণু, এটা হচ্ছে 12। আবার যখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে পানি, যখন পানির এই অণুর সংখ্যা হচ্ছে এতটি, তখন কিন্তু এখানে গ্রামে দেখা যাচ্ছে 18 গ্রাম। তাহলে এইটা যদি আমাদের একটা একক হয়, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সেই এককটাকে আমরা কিন্তু আবার এখানেও সেই এককে প্রকাশ করতে পারি এভাবে, যে এখানেও হচ্ছে 1 মোল পরিমাণ পানি। তাহলে মাঝখান থেকে এখানে এইটুকু কি করলাম? এইটুকুকে আমরা গ্রামে প্রকাশ করলাম। যখন আমরা এই পরিমাণটাকে যখন গ্রামে প্রকাশ করব, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা পরমাণু, এটা হচ্ছে একটা অণু। তাহলে এই পরমাণুর ক্ষেত্রে যে ভর সেটাকে গ্রামে প্রকাশ করলাম, এটা হয়ে গেল পারমাণবিক ভর। আবার অণুর ক্ষেত্রে এই ভরটাকে যখন আমরা গ্রামে প্রকাশ করলাম, এটাকে আমরা বললাম আণবিক ভর। তার মানে আমরা বলতে পারি যে পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক ভর বা অণুর ক্ষেত্রে আণবিক ভরকে যখন আমরা গ্রামে প্রকাশ করব, তখন আমরা যে পরিমাণ পাবো সেটাকে আমরা বলবো কি 1 মোল। তাহলে মোল এবং 1 মোল এই বিষয়টা কিন্তু মানে আর একটা ধারাবাহিকতা। অর্থাৎ আমরা মোল পেলাম এই সংখ্যায় এবং সেটাকে যখন আমরা গ্রামে প্রকাশ করলাম, গ্রামে প্রকাশ করার ক্ষেত্রে আমরা সেটাকে আবার পেয়ে গেলাম কি 1 মোলে। তাহলে আমরা মনে হয় মোল এবং 1 মোল এই বিষয়টা সম্পর্কে স্পষ্ট ধারণা করতে পেরেছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ ধরে যে মোল নিয়ে আলোচনা করলাম, এবার আসো আমরা একটা মজার বিষয় নিয়ে জানবো। সে মজার বিষয়টা হচ্ছে কি, যে অণুর আণবিক ভর বের করার পদ্ধতি। আসলে অণুর আণবিক ভর বের করার যে পদ্ধতিটা, এটা খুব সহজ একটা বিষয়। অণু বলতে বোঝায় একই পদার্থের কতগুলো সংখ্যা, অতগুলো ভিন্ন কতগুলো মৌল তা একত্রিতভাবে যখন একটা যৌগ গঠন করে, সেটাকে আমরা অণু বলতে পারি। তাহলে এই অণুর মধ্যে একই পরমাণু অথবা ভিন্ন যে পরমাণুগুলো থাকবে, সেই পরমাণুর অবশ্যই কতগুলো ভর থাকবে। এই ভরগুলোর সমষ্টিই হচ্ছে মূলত অণুর আণবিক ভর। আমরা যদি উদাহরণ দেই তাহলে আমরা সহজেই কিন্তু এই বিষয়গুলো বুঝতে পারি। যেমন আমরা ধরি যে ক্লোরিন, এটা হচ্ছে একটা পরমাণু, বাট যখন আমরা Cl2 এভাবে যখন লিখবো তখন কিন্তু এটা একটা অণু। তাহলে এই ক্লোরিন অণুর আণবিক ভর আমরা কিভাবে নির্ণয় করতে পারি? সেক্ষেত্রে আমাদের জানতে হবে যে একটা ক্লোরিনের মধ্যে একটা ক্লোরিন অণুর মধ্যে কয়টা পরমাণু আছে? একই ক্লোরিনের 2টা পরমাণু আছে। তাহলে একটা ক্লোরিনের ভরকে যদি আমরা 2 দ্বারা গুণ করি, তাহলে যে ভরটা পাওয়া যাবে বা যে সংখ্যাটা পাওয়া যাবে সেটা হচ্ছে ক্লোরিন অণুর আণবিক ভর। এখন আমরা সবাই জানি যে একটা ক্লোরিনের ভর হচ্ছে কত? ক্লোরিন পরমাণু ইন্টু 2 ইজ ইকুয়াল টু হচ্ছে ক্লোরিন পরমাণুর মানে ক্লোরিনের আণবিক ভর। আণবিক ভর। তাহলে আমরা একটু এখান থেকে আসি যে এই ক্লোরিনের ভর হচ্ছে কত? ক্লোরিনের ভর হচ্ছে 35.5 আর এর সাথে ইন্টু আছে কি 2। তাহলে এই দুইটাকে আমরা যদি গুণ করি তাহলে গুণফল দাঁড়ায় কত? গুণফল দাঁড়ায় 71 এত গ্রাম। তাহলে আমরা বুঝতে পারছি যে এই ক্লোরিন অণুর এর ভর হচ্ছে কত? ভর হচ্ছে 71 গ্রাম। তাহলে একইভাবে আমরা যদি মনে করি পানি, এর আমরা আণবিক ভর নির্ণয় করব। তাহলে পানির অণুর মধ্যে কি কি আছে?
পানির অণুর মধ্যে আছে হাইড্রোজেন পরমাণু এবং এরা সংখ্যা আছে কয়টা? 2টা। তাহলে এদের ভর নির্ণয় করতে হবে। আবার এখানে আরো আছে কি অক্সিজেন পরমাণু, এটা সংখ্যা আছে কয়টা? 1টা। এর ভর নির্ণয় করতে হবে। তাহলে আমরা হাইড্রোজেন পরমাণুর ভর জানি, এটা হচ্ছে কত? 1। এর সাথে যদি আমরা গুণ করি 2 দিয়ে, তাহলে 2 গুণ 1 হচ্ছে কি 2। আর অন্যদিকে অক্সিজেন পরমাণুর ভর কত? অক্সিজেন পরমাণুর ভর হচ্ছে 16, গুণ হচ্ছে কত? 1। 16 গুণ 1 16। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই দুইটা ভরকে যদি আমরা যোগ করি তাহলে দাঁড়ায় কত? 16 আর 2 18, এবং এটা অবশ্যই গ্রামে প্রকাশ করলে দাঁড়ায় 18 গ্রাম। তার মানে কি পানির অণুর ভর হচ্ছে কত? 18 গ্রাম, অর্থাৎ পানির আণবিক ভর 18 গ্রাম। এইভাবে আমরা যে কোনো যৌগের আমরা আণবিক ভর সহজেই নির্ণয় করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা মনে হয় বাসায় বসে যদি একটু প্র্যাকটিস করি, এই বিষয়টা অত্যন্ত সহজ অথচ গুরুত্বপূর্ণ। আমরা আমাদের ষষ্ঠ অধ্যায়ের এই মূলের ধারণা দিয়ে আমরা যে অধ্যায়টা শুরু করলাম, আমরা এই অধ্যায়ের প্রত্যেকটা বিষয় অত্যন্ত সুন্দরভাবে পারবো নিজেরাই, যদি আমরা এই প্রাথমিক যে আলোচনা যতটুকু এই বিষয়টাকে আমরা গুরুত্ব দিই এবং এই বিষয়টাকে যদি আমরা বুঝতে পারি। তো আজকের এই ক্লাসটা নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। উপরন্তু যদি তোমাদের কোথাও কোনো বুঝতে সমস্যা হয়, তোমরা নিশ্চয়ই এই ক্লাসটা দেখে যে অংশটুকু তোমাদের বুঝতে সমস্যা সেই অংশটুকুর প্রয়োজনে তোমরা কমেন্টস বক্সে লিখে জানাবে, অথবা স্ক্রিনশট দিয়ে জানাবে, অথবা তোমরা তোমাদের মতন করে প্রশ্ন করবে। আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার জন্য। তো তোমাদের সকলের সর্বাঙ্গীন সুন্দর সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই, সবাইকে ধন্যবাদ।